দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। উচ্চগতি ইন্টারনেটের আরেকটি সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, তবে সময় লাগবে সুফল পেতে। ধর্মঘটের পর অস্থির হয়ে উঠেছে রাজধানীর মাংস বাজার। গরুর মাংসের কেজি ছাড়িয়েছে ৫০০ টাকা, খাসি বিক্রি হচ্ছে ৮০০-তে। ২০০০ সাল থেকে শুল্ক সুবিধায় আনা সব গাড়ির হিসাব চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ২৬৯টি গাড়ি নিয়ে তদন্ত চলছে। আর এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মঙ্গলবার থেকে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, যার মাধ্যমে প্রাথমিকভাবে প্রতি সেকেন্ডে ২০০ গিগাবাইট গতির ইন্টারনেট পাওয়া যাবে। তবে এখান থেকে সুবিধা পেতে আরও সময় লাগবে, কারণ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে ঢাকা পর্যন্ত সংযোগ লাইন এখনও তৈরি হয়নি। বিস্তারিত ফয়সাল শোভনের রিপোর্টে। সমুদ্র তলদেশ দিয়ে ২০,০০০ কিলোমিটার সাবমেরিন কেবল লাইন চলে গেছে সিঙ্গাপুর থেকে ফ্রান্স। মাঝখানে তা ছুঁয়ে গেছে বাংলাদেশ সহ আরও ১৪টি দেশের উপকূল, যা সংক্ষেপে পরিচিত CME-V5 নামে। কুয়াকাটা উপকূল থেকে সেই সংযোগ নেওয়া হয়েছে ১০ একর জায়গার উপর গড়ে ওঠা ল্যান্ডিং স্টেশনে, যা এখন তৈরি নতুন ব্যান্ডউইডথ সংযোগ পেতে। তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৬টি দেশের ১৯টি টেলিযোগাযোগ কোম্পানির কনসোর্টিয়াম সভায় তারই উদ্বোধন হতে যাচ্ছে। আমরা যে ২১শে ফেব্রুয়ারি আসলে আন্তর্জাতিকভাবে এবং কনসোর্টিয়ামগতভাবে পুরো CME-V5 সাবমেরিন কেবলটা চালু হবে। CME-5-এর যে আন্তর্জাতিক নেটওয়ার্ক অপারেশন সেন্টার, সেটার সঙ্গে একটা সমন্বয় সাধন করে এই জিনিসটাকে শেষ করে সমাপ্ত করা হবে। যে কোনো সমস্যা যদি না থাকে দেন অফিসিয়ালি বাংলাদেশ সহ সব যতগুলো সদস্য দেশ আছে সবাই কানেক্টেড। এই সাবমেরিন কেবল মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকার দেশগুলোর জন্য সেকেন্ডে ২৪ টেরাবিট ডেটা বহন করবে। বাংলাদেশ সেখান থেকে ২টি তরঙ্গের মাধ্যমে ২০০ জিবিপিএস ইন্টারনেট গতি নেবে, যার সামনে ১৫০০ জিবিপিএস পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এই ব্যান্ডউইডথ কুয়াকাটা থেকে ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য সংযোগ লাইন স্থাপন করছে BTCL, কিন্তু তারা এখনও সেই কাজ শেষ করতে পারেনি। BSCCL এর অধীনে যে কাজটুকু সেটা ছিল হচ্ছে যে সাবমেরিন কেবল অংশ, বা যেটাকে আমরা বলি ওয়েট সেগমেন্ট, এইটার সংযুক্তি নিশ্চিত করা, এবং সেটা মোটামুটি সেটা হয়ে গেছে বলা যায়। ঢাকায় আমাদের যে হাব, সেখান থেকেই অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা কানেক্টিভিটি নেয় এবং এরপরে লাস্ট মাইল সলিউশন দিবে গ্রাহকদেরকে। তো এর জন্য কুয়াকাটা টু ঢাকা একটা লিঙ্ক বিল্ড আপ করতে হবে, এবং সেটার কাজ আসলে অনেক আগে শুরু হয়েছে, এটা প্রায় শেষের দিকে। বাংলাদেশ এখন CME-V4 নামের সাবমেরিন কেবল দিয়ে বিশ্বের সাথে যুক্ত, যার গতি ২০০ জিবিপিএস পর্যন্ত। তার মধ্যে ব্যবহার হয় ১০০ জিবিপিএস-এর কিছু বেশি। এছাড়া ভারতের ITC থেকে বেসরকারিভাবে আমদানি করা হয় আরও ৩০০ জিবিপিএস, আর এখন তাদের সাথে যুক্ত হচ্ছে CME-V5 সাবমেরিন কেবলের। যেহেতু আমাদের একটা ব্যাকআপ চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। দ্বিতীয়ত চলে গিয়ে প্রত্যেকটা কেবলের আমরা জানি যে একটা নির্দিষ্ট লাইফ টাইম থাকে, এবং CME-4-এরও একটা যথেষ্ট লাইফ টাইম হয়ে গেছে। অলমোস্ট ১১ বছর ১০ বছরের মতন লে করা হয়েছে। আমরা যদি গ্রোথ রেটটা চিন্তা করে দেখি, ২০০৫ সালে CME-4-এর সাথে যখন আমরা কানেক্টেড হলাম, তার আগ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন আর আজকে পর্যন্ত ব্যান্ডউইথ ইউটিলাইজেশনের গ্রোথ কিন্তু অনেক। সেই গ্রোথও যদি আমরা সেই গ্রোথটাও যদি আমাদের ঠিক থাকে, আগামী ৫ বছর পরে কিন্তু CME-5-এর এই ক্যাপাসিটিটা মোটামুটি ইউটিলাইজ হয়ে যাবে। আগামী মার্চ নাগাদ আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাবমেরিন কেবলের কার্যক্রম উদ্বোধন করতে চায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। তবে এটি নির্ভর করবে BTCL কত দ্রুত সংযোগ লাইন তৈরি করতে পারে তার উপর। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ধর্মঘটের পর হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর মাংস বাজার। ঢাকায় গরুর মাংসের কেজি ছাড়িয়ে গেছে ৫০০ টাকা, দাম বেড়েছে খাসিতেও। ব্যবসায়ীরা বলছেন তাদের সমস্যা নিয়ে সরকার বা সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনা না থাকাতেই বাজার হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন। আরও জানাচ্ছেন তোফায়েল আহমদ। এক সপ্তাহ বিরতির পর পুরোদমে মাংস বিক্রি শুরু হয়েছে ঢাকায়। বাজারে বেচাকেনার চিত্র অনেকটা আগের মতোই, কিন্তু দামটা তেমন নয়। সকালে কারওয়ান বাজারে গরুর মাংসের দাম ছিল ১ কেজি ৪৫০ টাকা। ২০,০০০ টাকা মন কিনা পড়তেছে মাংস। আমরা এই মাংসটা বিক্রি করতেছি ৪৫০ টাকা কেজি, ৪৬০ টাকা কেজি, তার পিঠে আমাদের লস হইতেছে। কিন্তু শান্তিনগরের ব্যবসায়ীরা সেই মাংস বিক্রি করেছেন ৫০০ টাকায়। ৪৫০টা মহিষা গোস, কারণ গরু কাটেই না, গরু কেউ কাটে না। আর খাসির মাংসের দাম সব বাজারেই উঠে গেছে ১ লাফে ৮০০-তে। ৮০০ টাকা বিক্রি করে লস হচ্ছে, কারণ ৮০০ টাকার উপর খরিদই পড়তেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথেই তর্ক বিতর্ক করতে হইতেছে। দিনভর মাংসের দামে এমন অস্থিরতা ছিল কম বেশি সব বাজারে। ধর্মঘটের আগে গরুর মাংসের সিটি কর্পোরেশন নির্ধারিত দাম ছিল ৪২০ টাকা।
এই দর বাজার ভেদে ওঠানামা করলেও কখনোই 450 গণ্ডি পেরোয়নি। সেই মাংস মোহাম্মদপুরে বিক্রি হয়েছে 500 টাকায়, আর সুপার শপে উঠেছে 530 টাকা পর্যন্ত। এমন অস্বাভাবিক ওঠানামা ছিল খাসিতেও। একটা চামড়া বিকে 2500-3500 আমরা বেচতাম, এই চামড়া বিকে 600। তারপরে চান্দাবাজি হয় বেশি, বুঝলেন না, আর মাল আহে না, অনেক দাম। মাংস ব্যবসায়ীরা বলছেন ধর্মঘট থেকে প্রত্যাশিত কোনো ফল না পায় তারা কিছুটা হতাশ। আমরা চাইছিলাম যে আমাদের দাম আরও কমলে কাস্টমার বাড়বে। এখন যেটা নিয়ে আমরা আন্দোলন করছি সেটা ডাইরেক্ট জায়গায় সিদ্ধান্ত হয় নাই, এইভাবেই রয়েছে। কবে সমস্যার সমাধান হবে এ নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা। তারই প্রভাব পড়েছে বাজারে, এমন দাবি বিক্রেতাদের। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাহেব ঢাকায় অবস্থান ছিলেন না এবং মাননীয় মেয়র অন্য কাজে ব্যস্ত ছিলেন। আমাদের সাথে কোনো দিক নির্দেশনামূলক কোনো আলোচনা আমরা করতে পারি নাই, বিধায় এই মুহূর্তে আমরা মাংসের বাজারটি নির্দেশ দিতে পারছি না, বিধায় যে যেভাবে পারছে সেভাবেই বিক্রি করছে। গরু আর খাসির বাজারে এমন অস্থিরতায় দাম চড়েছে মুরগির। এক সপ্তাহে দেশি মুরগির দাম বেড়েছে প্রতি পিসে 30 থেকে 50 টাকা, আর কেজিতে ব্রয়লারের দাম বেড়েছে 15 টাকার মতো। তোফায়েল আহমদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গত 16 বছরে শুল্কমুক্ত সুবিধায় যত গাড়ি এনেছেন বিশ্বব্যাংক কর্মকর্তারা তার হিসেব দিতে হবে শুল্ক গোয়েন্দাকে। সম্প্রতি তাদের কাছে এমন তথ্য চাওয়া হয়েছে। এমন অবস্থায় সোমবার 2টি গাড়ি জমা দিয়ে গেছে দাতা সংস্থাটি। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আনা এমন 269টি গাড়িতে শুল্ক ফাঁকির ঘটনা তারা তদন্ত করছেন। হিরজুন মিরা রিপোর্ট। টয়োটা RAV4 AJB 071 নম্বর প্লেটের গাড়িটি 4 বছর ধরে ব্যবহার করছেন বিশ্বব্যাংকে যোগাযোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ফিনিশ নাগরিক মিরভাতুলিয়া। 2016 সালে বাংলাদেশ ছাড়ার সময় গাড়িটি নিয়ম না মেনেই হস্তান্তর করেন তিনি। একই কাজ করেছেন সংস্থাটির সামাজিক উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ ভারতীয় নাগরিক মৃদুলা সিং। টয়োটা প্রিমিয়ার ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতেন তিনি। 2014 সালের পর থেকে গাড়িটি ব্যবহার করছিলেন অন্য কেউ। 15 জানুয়ারি এমন 16টি গাড়ির হদিস চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দেওয়ার পর গাড়ি দুটি সকালে শুল্ক গোয়েন্দাকে ফেরত দেয় সংস্থাটি। এই গাড়ি দুটোতে আসলে শুল্ক মুক্ত সুবিধার অপব্যবহার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হয়েছে। তারা এই গাড়িগুলো আমাদের কাছে এখন দিয়েছেন, আমরা এগুলো ইনভেস্টিগেশনের আলামত হিসেবে ব্যবহার করব। আমরা চার্জশিট ফ্রেম করে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে ন্যায় নির্ণয়নকারী কর্তৃপক্ষের কাছে বিচারের জন্য সোপর্দ করব। এখানে আইনের বরখেলাপ হলে, অপরাধ সংগঠিত হলে শুল্ক আইনে কিন্তু বিচারের ব্যবস্থা আছে। শুল্ক গোয়েন্দার চিঠি পাবার পর বিশ্বব্যাংক দাবি করেছিল তারা এরই মধ্যে 9টি গাড়ির পাসবুক জমা দিয়েছে, আর বাকিগুলোর তথ্য জানাতে 6 মাস সময় প্রয়োজন। এ নিয়ে রোববার শুল্ক গোয়েন্দার সাথে বৈঠক করে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল, যাতে সংস্থাটির কাছে 2000 সালের পর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা সব গাড়ির তথ্য চাওয়া হয়েছে। বাকি যে গাড়িগুলো আছে এগুলো আমরা তথ্য চেয়েছি। তথ্য পাওয়ার পরে এখন গাড়ি যদি তাদের পজিশন থাকে খুবই ভালো, সেগুলো আমরা জমা দিতে বলবো। আর যদি কারো কাছে বিক্রি করে থাকে, কার কাছে বিক্রি করেছে সেই তথ্য আমরা সংগ্রহ করছি। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, শুধু বিশ্বব্যাংক নয়, এই সুবিধা নেওয়া বিভিন্ন সংস্থার প্রায় 269টি গাড়ির শুল্ক ফাঁকির তদন্ত করা হচ্ছে। এই পর্যন্ত আমরা 269টি গাড়ি চিহ্নিত করেছি যেগুলোতে প্রাথমিকভাবে অনিয়ম সংঘটিত হয়েছে, কিন্তু আমরা এখন এভিডেন্স কালেক্ট করছি। যদি দেখা যায় যে এগুলো সত্যিকার অর্থে মিসইউজড হয়েছে, তখন ওই গাড়িগুলো আমরা জব্দ করে নিয়ে আসবো, এবং যিনি ব্যবহারকারী আছেন, বর্তমানে ব্যবহারকারী, এবং পূর্বে যার নামে গাড়িগুলো আনা হয়েছে, আমরা উভয়কে আইন আওতায় আনার চেষ্টা করছি। বিশ্বব্যাংক ছাড়াও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে রোববার একটি গাড়ি ফেরত দিয়েছে ILO। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ট্রাম্পের নীতিতে শঙ্কা ভর করেছে ভারতের তথ্য প্রযুক্তি ব্যবসায়। কেন, জানাবো বিরতির পর। আবার আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ফুলের ব্যবসা চাঙ্গা হয়ে উঠেছে ঝিনাইদহে। প্রতি ঝোপা গাঁদা ফুলে চাষিদের 2 থেকে 3 গুণ লাভ হচ্ছে। আরও জানবো ঝিনাইদহ প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ছবি নিয়ে তৈরি ডেস্ক রিপোর্টে। আসছে 21শে ফেব্রুয়ারি। এ সময়টাতে ফুলের চাহিদা থাকে বেশি, তাই দেশের অন্যান্য এলাকার মতো ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা।
চাহিদা বেশি, তাই দামও বেশি। বছরের অন্য সময় ঝোপা প্রতি গাঁদা ফুল বিক্রি হয় 30 থেকে 120 টাকা দরে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যার দাম দাঁড়িয়েছে কমপক্ষে 200 টাকায়। সামনে 21শে ফেব্রুয়ারি ফুলের দাম খুব ভালো পাবো, এই কারণে আমরা ভুঁই পরিচালনা করছি। ব্যবসায়ীরাও লাভবান হওয়ার সাথে সাথে কৃষকরাও অনেক লাভবান হবে বলে আশা করছি। কৃষি বিভাগের হিসেবে জেলায় এবার ফুল চাষ হয়েছে 250 হেক্টর জমিতে। এর মধ্যে গাঁদা ফুলের পরিমাণই বেশি। চাষ হয়েছে রজনীগন্ধা, চেরি সহ বিভিন্ন জাতের ফুল। আমরা কৃষক ভাইদেরকে ফুল চাষের উপরে ফর্মাল প্রশিক্ষণ দিই। তাছাড়া মাঠেও কোনো সমস্যা দেখা মাত্র আমরা কৃষক ভাইদেরকে তাৎক্ষণিক পরামর্শ দিয়ে থাকি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, যানজট আর ফেরি পারাপারের সময় ফুলবাহী গাড়িকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এতে নষ্ট হয় অনেক ফুল। আমাদের পরিবহনের মালগুলো পাড়ায় থাকে, এই পরিবহন ঘাটে জ্যাম থাকে। সিরিয়াল বাদে যদি পার হয়ে যায় তাড়াতাড়ি পার হবে, পার হলে আমরা পয়সা পাবো। যদি দাঁড়িয়ে থাকে সিরিয়ালে তাহলে আমরা পয়সা পাবো না, তবে মাল নষ্ট হয়ে যাবে। ঝিনাইদহ থেকে প্রতিদিন অন্তত 50 লাখ টাকার ফুল সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের সার্বিক দর আজ কিছুটা বেড়েছে। দিন শেষে DSE-X সূচক 21 পয়েন্ট বেড়ে পৌঁছেছে 5604-এ। বেচাকেনা হয়েছে 1297 কোটি টাকার। তবে দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। বাজার নিয়ে এবার বিশ্লেষণ IDLC অ্যাসেট ম্যানেজমেন্টে। খুব রিসেন্টলি মার্কেট 5300 থেকে একটি ছোট র্যালি দিয়ে এখন 5600 রেঞ্জে অবস্থান করতেছে, যেখানে আমরা দেখি বিগত 8-10 দিনে মার্কেট প্রায় 300 পয়েন্টসের একটি ছোট র্যালি দিয়েছে। সো আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই তাহলে দেখি নভেম্বর থেকে শুরু হওয়া যে র্যালিটি 5700 পর্যন্ত গিয়ে স্টাক হয়ে গিয়েছিল, সেটি ন্যাচারাল কারেকশনের কারণে 5300-র দিকে নেমে যায় এবং 5300 থেকে সেটি শর্ট র্যালি দিয়ে এখন 5600-র উপরে অবস্থান করছে। আজকের দিন শেষে আমরা যদি একটু মার্কেট রিটার্ন পর্যবেক্ষণ করি তাহলে দেখি ওভারঅল DSE-X আজকের দিন শেষে 11.3% YTD রিটার্ন জেনারেট করেছে, যেখানে DS30 রিটার্ন জেনারেট করেছে 11.9%-এর মতো। তার মানে আমরা দেখি ইনভেস্টরদের ব্লুচিপ ইন্ডেক্সের প্রতি একটু আগ্রহ রয়েছে। ব্লুচিপ যে স্টকগুলো রয়েছে যাদের ইয়ারলি আর্নিং এবং ডিভিডেন্ড ডিক্লারেশন ডিউ রয়েছে, সে সকল স্টকের প্রতি ইনভেস্টরদের আগ্রহের জায়গাটা একটু বেশি। সারাদিনের ট্রেডিংয়ের মধ্যে দেখি আমরা বেলা 12টার দিকে ইন্ডেক্স যখন নেগেটিভ অবস্থান করছিল তখন ব্যাংকিং সেক্টরে একটি ওভার মুভমেন্ট হয়েছিল। সে কারণে দেখা যাচ্ছে ওভারঅল ব্যাংকিং সেক্টরে আজকে 1.9%-এর মতো অ্যাপ্রিসিয়েট করেছে। এর পরবর্তী রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, যা 0.7%-এর মতো অ্যাপ্রিসিয়েট করেছে। আর যে সকল সেক্টর নেগেটিভলি পারফর্ম করেছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল NBFI সেক্টর, 1.1%-এর মতো মার্কেট ক্যাপ লুজ করেছে NBFI সেক্টর, এবং এর পরবর্তীতে রয়েছে নন লাইফ ইন্স্যুরেন্স, যা 0.6%-এর মতো মার্কেট ক্যাপ লুজ করেছে। সো এখনকার মার্কেটের অ্যানালাইসিস যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্যাংক এবং NBFI যে সকল আর্নিং ডিক্লারেশন ডিউ রয়েছে সে সকল স্টকে ইনভেস্টরদের একটু আগ্রহ বেশি রয়েছে। যেমন আজকে IPDC আর্নিং ডিক্লারেশন হয়েছে, যেখানে IPDC ইয়ারলি আর্নিংয়ে 25%-এর মতো গ্রোথ দেখিয়েছে এবং 20% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। দিন শেষে IPDC শেয়ারে আমরা দেখি 4.6%-এর মতো অ্যাপ্রিসিয়েশন হয়েছে। H-1B ভিসায় সীমা আরোপে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় ঝুঁকির মুখে $150 বিলিয়ন ভারতীয় তথ্য প্রযুক্তি খাত। মার্কিন কংগ্রেসে এমন বিল পাশ হলে কিংবা ট্রাম্প এ নিয়ে কোনো নির্বাহী আদেশ জারি করলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি, ইনফোসিস কিংবা উইপ্রো। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় অর্থনীতির চাকাকে নিরন্তর গতি যোগাচ্ছেন তরুণ এসব তথ্য প্রযুক্তি কর্মী। এদেরকেও ভারতে বসে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের কোনো দেশের বড় কোনো প্রতিষ্ঠানের কাজ করে দিচ্ছেন। কেউ বা আবার H-1B ভিসা নিয়ে ভারতীয় প্রতিষ্ঠানের কর্মী হয়ে সরাসরি কাজ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এমন কর্মীদের মাঝে এখন ভর করেছে অনিশ্চয়তা। That's not a very good move because it's an era of globalization. Everybody wants to work together. Everybody wants to live with each other. That's causing a lot of problem, not just in a professional industry but also for families. We knew what we were expecting this from him, but still I thought that maybe he would when he becomes a president he may mellow down a bit. হিসেব বলছে ভারতের তথ্য প্রযুক্তি আয়ের 68% আসে মার্কিন বাজার থেকে, যার বড় অংশের যোগান দেয় H-1B ভিসা কর্মসূচির আওতায় নিযুক্ত কর্মীরা। ট্রাম্প ক্ষমতা নিয়েই এই ভিসায় কর্মী নিয়োগ কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। আর 24 জানুয়ারি এই ভিসায় যাওয়া কর্মীদের ন্যূনতম বেতন $1,30,000 বেঁধে দেওয়ার প্রস্তাব করে বিল এনেছেন এক কংগ্রেস সদস্য, যেখানে বর্তমানে গড় বেতন $79,000। Today's global wars are not about trade or of investment, it is for talent.
and a country which closes its doors to talent is in a sense losing out. হিসেব বলছে এমন বিল পাশ হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে ভারতের তথ্য প্রযুক্তি জায়ান্ট টাটা কনসালটেন্সি, উইপ্রো কিংবা ইনফোসিস। বাড়তি বেতন দিতে গেলে খরচ বাড়বে এসব কোম্পানির, যা টান দেবে লাভের অঙ্কে। আর এমন হিসেব নিকেশে অস্বস্তিতে ভারত সরকারও। We are definitely closely monitoring the developments. Together with Ministry of External Affairs, we are constantly in touch with our consular office in the US, with the embassy in US. So I wouldn't rush to give a view on it. Yes, there is going to be an impact. পরিস্থিতি বিবেচনায় ভারতীয় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে এখন মার্কিন বাজার থেকে মুখ ঘোরাতে হবে বিশ্বের অন্যান্য দিকে। I think it's time now we look at other non-English speaking market. That is where French is important, or where, including China, our companies have gone there only to make sure the work comes to China, but the companies have not started working in Chinese language. ভারতের তথ্য প্রযুক্তি খাতের রপ্তানি আয় বার্ষিক 148 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির মোট জিডিপির 10 ভাগ। মোহাম্মদ তৌহিদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। Facebook/Business Report BD এই ঠিকানায় আমাদেরকে খুঁজে পাবেন ফেসবুকে। লাইক দিয়ে পেতে থাকুন আপডেট ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।